আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ১১ দলীয় জোটে নাটকীয়তা চলমান। ১০ দলের রুদ্ধদ্বার বৈঠকের পর সংবাদ সম্মেলনের ডাক। জোটে ফেরার সম্ভাবনা উচ্চাকাঙ্ক্ষী চরমোনাই পীরের দলের। ইসলামী আন্দোলন ইস্যুতে নেতাকর্মীদের প্রতি জামাত আমিরের বার্তা। প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান। আলোচ্য বিষয় নিয়ে কৌতূহল। হাসিনা, কাদের কামাল সহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন, আপিল বিভাগ। ২৪ ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখনও জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নাটকীয়তা চলমান রয়েছে। এর আগে জোটের শরিক দলগুলোর একাধিক নেতার সূত্রে জানা যায়, শেষ পর্যন্ত ভেঙেই যাচ্ছে জোট। অন্যতম শরিক চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামাত জোটে থাকছে না, জোটে থাকছে অন্য সব দল। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জোট শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, কমপক্ষে ৮০ আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এ পরিস্থিতিতে জামাত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেন। সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চরমোনাইর পীরের সঙ্গে যোগাযোগ করেন। আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। গভীর রাতে জামাতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মাওলানা মামুনুল হক। জোটের একাধিক শরিক ও জামাতে ইসলামী নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, চরমোনাইর পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জোটে থাকা সম্ভব হচ্ছে না। তবে চলমান সংকট সমাধানে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করছেন ইসলামী আন্দোলন ছাড়া ১০ দলের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়, যা চলে বিকেল ৩:৩০ পর্যন্ত। এরপর বৈঠক সূত্রে জানা গেছে, রাত ৮টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আসন নিয়ে উচ্চাকাঙ্ক্ষী ইসলামী আন্দোলন বাংলাদেশেরও ফের জোটে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। দুপুরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী এক নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বক্সনীতির ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। সেই পথচলায় কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি। নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন জামাত আমির। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে জামাত আমির লেখেন, প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামাতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন। পোস্টে ডাক্তার শফিকুর রহমান আরও লেখেন, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই, সত্যি যদি আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সব কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই আনুষ্ঠানিক সাক্ষাৎ কৌতূহল তৈরি করেছে। তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হবে? প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন। গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।
2024 সালের 4 আগস্ট ফেনীর মহিপালে কলেজ ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী সহ 171 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার 14 জানুয়ারি বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ হাসান চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। 2025 সালের 31 জুলাই 171 জনের বিরুদ্ধে ফেনী সদর আমলি আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবা উদ্দিন ভুইয়া বলেন, মামলায় 156 জন এজাহার নামীয় ও অজ্ঞাত পরিচয় 65 জন সহ 221 জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় 10 জনকে অব্যাহতি দেয়া হয়। ইতোমধ্যে 51 জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় 22টি মামলা হয়েছে। তার মধ্যে 7টি হত্যা ও 15টি হত্যা চেষ্টা মামলা। এসব মামলায় 2199 জন এজাহার নামীয় ও আরও 4000 অজ্ঞাত পরিচয় আসামি রয়েছে। তাদের মধ্যে 1000-এর বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে এখন পর্যন্ত 11 জন আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত 4 সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধ্য নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশ অনুযায়ী সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। এর আগে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা 1 আসনের জামাতের প্রার্থী নজিবুর রহমান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গ্যাজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টে রিট আবেদন করেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করেছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। বুধবার রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই উদ্বেগজনক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। ইউরোপীয় কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্প প্রশাসন এবার সত্যি সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছে। পেন্টাগন ইতিমধ্যে ট্রাম্পের কাছে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাইবার লক্ষ্যবস্তু সহ বিভিন্ন বিকল্প হামলার পরিকল্পনা জমা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কাতার সহ অন্যান্য দেশের ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। বর্তমানে লোহিত সাগরে ইউএসএস রুজভেল্ট সহ যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পর দুই দেশের মধ্যে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট করেছেন যে কোনো বিদেশি আক্রমণ মোকাবেলায় তেহরান বিন্দুমাত্র পিছু হটবে না। প্রিয় দর্শক, এই ছিল আজকে মিড ডের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।